এ পর্যায়ে বক্তব্য রাখবেন সংবিধান বিশেষজ্ঞ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আরিফ খান। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ইমরান শুরুতে আমার পরিচয় দিয়ে দিয়েছে। আমি হলাম গৌণ খান। আজকে মুখ্য খানের পাশে আমি আরেকজন খান, আমাদের মুখ্য খান যিনি সলিমুল্লাহ খান, তিনি মূল বক্তব্য দিবেন। আমরা সবাই অধীর আগ্রহে তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করে আছি। তবে এরকম পর্বত সম খানের পাশে আমার মতো ছোট টিলার মতো খান আমার কিন্তু খারাপ লাগছে না, আমি খুবই উপভোগ করছি। ঠিক আছে, এবং আপনাদেরকে একটা বিপ্লবী অভিবাদন এবং স্যালুট দেওয়া দরকার। আমি অনেক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়েছি, এরকম এত বড় হল ভর্তি কানায় কানায় মানুষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞানের এত ক্ষুধা, এই বিশ্ববিদ্যালয় তো আগামী কয়েক বছরের মধ্যে সারা বিশ্বে তার পরিচিতি তুলে ধরবে মনে হয়। অসাধারণ অসাধারণ। তরুণদের এরকম হলভর্তি অবস্থা খুবই খুবই ইন্সপায়ারিং। থ্যাংক ইউ। আমাদের আজকে আবুল মনসুর আহমদকে মানে কেন্দ্রে রেখে মূলত আলোচনা। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, তার রাষ্ট্রচিন্তা, প্রেক্ষাপট, গণ অভ্যুত্থান। আসলে বাংলাদেশের ইতিহাসে অভ্যুত্থান অনেকগুলো হয়েছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সাম্প্রতিক দুটো অভ্যুত্থানের কথা বলি। দুটোরই কিন্তু মূলমন্ত্র একই। অভ্যুত্থান দুটো, কিন্তু মূলমন্ত্র কিন্তু একই। একটা অভ্যুত্থান হলো আমাদের মুক্তিযুদ্ধ, 1971 সালের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রসত্তার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র প্রতিষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ। এই জাতির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো সিঙ্গেল ইভেন্ট থাকে, সেটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা। এবং মুক্তিযুদ্ধের অভ্যুত্থানের যে আঙ্গিকটা ছিল, সেটা হলো বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে আবার নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা। 2024 সালেও কিন্তু আমরা সেই বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু আরেকটা অভ্যুত্থান করলাম। ফলে অভ্যুত্থান সব সময়ই বৈষম্যের বিরুদ্ধে। এই যে বৈষম্যের বিরুদ্ধে যে ব্যবস্থা, এই ব্যবস্থাটার নামই হলো রাষ্ট্র। রাষ্ট্র প্রতিষ্ঠা করার কেন প্রয়োজন হয়? দুটো কারণে আমি আপনাদেরকে বলি। রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন কেন হয় বা এর প্রাথমিক ভিত্তিটা কি? গণসম্মতি না থাকলে রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে? যদি সকলেই যদি আমরা এককভাবে একটা সিদ্ধান্তে না আসি, তাহলে তো রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব না। ফলে কনসেপ্ট হলো যে সবচেয়ে প্রাইমারি এলিমেন্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠা করে রাষ্ট্র পরিচালনার জন্য আমরা যাদের কাছে দায়িত্ব দিই, তারা যখন বেইমানি করে, তারা যখন রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করে, রাষ্ট্র পরিচালনার জন্য আমরা যে ম্যানুয়াল তাদের হাতে ধরিয়ে দিই, যেটার নাম সংবিধান, যখন সেই ম্যানুয়াল অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করে, তখন আমাদেরকে অনিবার্যভাবে যা করতে হয় সেটার নাম হলো গণ অভ্যুত্থান। আমাদেরকেও গত জুলাই আগস্ট মাসে সেই গণ অভ্যুত্থান করতে হয়েছে, কারণ আমাদের রাষ্ট্র দখল হয়ে গিয়েছিল, আমাদের রাষ্ট্র বেদখল হয়ে গিয়েছিল। আমাদের রাষ্ট্রকে অরাষ্ট্রীয় জীবেরা এমনভাবে আঁকড়ে ধরেছিল যে আমাদের শত শত হাজার হাজার শিশু, তরুণ শিক্ষার্থী, জনতা, বৃদ্ধ, আবাল-বনিতা সকলের রক্ত দিয়ে আবার এই রাষ্ট্রকে পুনরুদ্ধার করতে হয়েছে। তো এমন কোনো গ্যারান্টি নেই যে রাষ্ট্র সবসময় ঠিক চলবে। রাষ্ট্র সবসময় যখনই বেঠিক পথে চলে যাবে, তখন আমাদেরকে রাষ্ট্রের সঠিক পথে আনতে হয়। এই যে গণসম্মতির মধ্য দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা, এবং যদি রাষ্ট্র ঠিক পথ না চলে, তাহলে গণ অভ্যুত্থান ঘটানো, এইটা যুগে যুগে তরুণরা করে, যেটা আপনারা গত 3 মাস আগে আপনারা করে দেখিয়েছেন। আবুল মনসুর আহমদকে নিয়ে আলোচনা করার একটা সুবিধা হলো, এই রাষ্ট্র আমাদের যে পূর্বপুরুষরা গঠন করলেন 1971 সালে, যেটার একটা ফাইনাল বা একটা চূড়ান্ত মুহূর্তে যে রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, এর আগে এই রাষ্ট্র অর্জনের জন্য দীর্ঘ আমাদের এক সংগ্রাম আছে। আবুল মনসুর আহমদ, কামরুদ্দিন আহমদ, আব্দুল করিম সাহিত্য বিশারদ থেকে শুরু করে আরও অনেক, শেরে বাংলা একে ফজলুল হক, ডজন ডজন নাম বলা যাবে, যারা আমাদের পূর্বপুরুষদের মধ্য থেকে এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, কাজ করেছেন, রাজনীতি করেছেন, এবং এই রাষ্ট্র প্রতিষ্ঠার দার্শনিক ভিত্তি কী হবে, উদ্দেশ্য কী হবে, সেগুলো তারা নানাভাবে ফর্মুলেট করে দিয়েছেন। এবং এই রাষ্ট্র প্রতিষ্ঠা করে রাষ্ট্র চালনার জন্য যে কয়েকটা মৌলিক নিয়ম নীতি থাকতে হয়, সেই মৌলিক নিয়ম নীতি যে ডকুমেন্টে থাকে, সেই ডকুমেন্টের নাম দিয়েছি আমরা সংবিধান। আপনি এটাকে শাসনতন্ত্র বলতে পারেন, ব্রিটিশ আমল পর্যন্ত আমরা শাসনতন্ত্র বলতাম। শাসনতন্ত্র শব্দটা বাংলা ভাষায় প্রায় 100 বছর আগে থেকে ব্যবহৃত হয়। ইংরেজিতে এগুলোকে রেগুলেশন বলা হতো বা রেগুলেটিং অ্যাক্ট বলা হতো।
আমরা বাংলায় শাসনতন্ত্র বলতাম, পরবর্তীতে বাংলা শব্দ সংবিধান হিসেবে, কনস্টিটিউশনের বাংলা হিসেবে আমরা সংবিধানকে গ্রহণ করেছি। তো আবুল মনসুর আহমদ নিজে পাকিস্তান আমলে যখন সংবিধান গৃহীত হয়েছে 1956 সালে, অনেক দেরিতে 1947 সালে ব্রিটিশরা চলে গিয়েছে, এর 2 বছরের মাথায় ভারত তার সংবিধান বানিয়েছে, পাকিস্তান সংবিধান বানাতে পারেনি, কারণ সংবিধান বানানো খুব কঠিন কাজ, সবাইকে মিলিয়ে কিছু মৌলিক সিদ্ধান্তে একমত হতে হয়। তো 9 বছর লেগেছে প্রথম সংবিধান বানাতে। 1956 সালে সেই সংবিধান বানানোর জন্য যে সভা, যেটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলে বা কনস্টিটিউয়েন্ট কনভেনশন বলে, সেই কনভেনশনের অন্যতম মেম্বার ছিলেন আবুল মনসুর আহমেদ। এবং সংবিধান বিষয়ে, এই রাষ্ট্রের উদ্দেশ্য বিষয়ে, রাষ্ট্রের পরিণতি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তার বক্তব্য আছে, তার লেখালেখিতেও আছে। এবং যেখানে মৌলিকভাবে গণতন্ত্র, ধর্ম পালনের স্বাধীনতা এবং সামাজিক সাম্য, এগুলো হলো আবুল মনসুরের সংবিধান এবং রাষ্ট্র বিষয়ে চিন্তাভাবনার সারমর্ম। এমন একটা সমাজ আমরা চাই যেখানে গণতন্ত্র থাকবে, তার মানে সকলের সমান অধিকার থাকবে। এমন একটা সমাজ থাকবে যেখানে ধর্ম পালনের স্বাধীনতা থাকবে, সকলের এক ধর্ম হবে না, কিন্তু একটা সমাজে সকল ধর্মের মানুষ বসবাস করবে, ফলে অন্যে তার স্বাধীনভাবে তার ধর্ম আচার পালন করতে পারবে। এইটার জন্য যেমন আমার টলারেট করতে হবে, আমার এই স্বাধীনতা তাকে দিতে হবে, আবার আমি আমার ধর্ম পালন করব, এই স্বাধীনতাও আমার আছে, এটাকে নিশ্চিত করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রের ক্যারেক্টার হিসেবে। আর হলো, একটা রাষ্ট্রের কিছু কমন প্রপার্টি থাকে, রাষ্ট্রের সম্পদ বলতে একটা জিনিস থাকে, সুযোগ সুবিধা থাকে, বিশেষ করে সরকারি চাকরি থাকে। এই সব সুযোগ সুবিধায় সকলের সমান অধিকার। এই সমান অধিকার মানে হলো মেধার ভিত্তিতে, অবশ্যই যোগ্যতার ভিত্তিতে এবং প্রয়োজনের নিরিখে। এই অধিকারগুলো হলো যে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠার একদম মৌলিক কিছু শর্ত। তো শুরুতে আমি যে দুটো অভ্যুত্থানের কথা বলছিলাম, মূল দুইটা অভ্যুত্থান, খুবই গুরুত্বপূর্ণ অভ্যুত্থান 1971 এবং 2024। এই অভ্যুত্থানের কেন্দ্রীয় আপনি দেখবেন বৈষম্যের বিরুদ্ধে যে সংগ্রাম, এই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে কিন্তু আমাদের মূল এবং কেন্দ্রীয় সংগ্রাম। আবুল মনসুর আহমদরাও সারা জীবনের লেখালেখি, চিন্তা, রাজনৈতিক যত আদর্শ, সবকিছুর মধ্য দিয়ে কিন্তু একটা বৈষম্যহীন সমাজ নির্মাণের জন্য যা যা করণীয়, তারা সেসবের পক্ষেই কিন্তু তারা আলাপ আলোচনা করেছেন। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম মৌলিক পাসওয়ার্ড কি ছিল? এই দুটো আন্দোলনের কিন্তু পাসওয়ার্ড একই, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। আমি আপনাদেরকে আরো কেতাবি পাসওয়ার্ডটাও বলি: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। আপনি যদি আমাদের মুক্তিযুদ্ধের সময় যে স্বাধীনতার যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, সেই ঘোষণাপত্রে আপনি এই 3টা শব্দ কিন্তু উপস্থিত পাবেন। এবং দেখেন, এইরকম রাষ্ট্রই আমরা বানাতে চেয়েছি যেখানে সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে এবং সামাজিক ন্যায় বিচার এবং সুবিচার থাকবে। এই আদর্শের দিকে যতদিন আমরা চালিত হব না, আমাদের গ্যারান্টিড এসব রাইটস যখন আমাদের ভায়োলেট হবে, তখনই কিন্তু আমাদের অভ্যুত্থানের অনিবার্যতা দেখা দেয়। ফলে আমাদেরকে সবাইকে অতন্দ্র প্রহরী হতে হবে, যেন কোনো শাসক এসে জোর করে ক্ষমতা দখল করে সংবিধানে বা রাষ্ট্রীয় কাঠামোর আইনে যেভাবে যে গ্যারান্টি দেওয়া আছে, সেই গ্যারান্টিকে যেন ভুলুণ্ঠিত না করতে পারে। যেমন আমাদের অনেকে নতুন সংবিধানের কথা বলছেন, অসাধারণ, নতুন সংবিধান হলেও খারাপ না যদি করা যায়। অতীতের সংবিধান যেটা ছিল সেটা খুব খারাপ সংবিধান এটা বলা যাবে না, কারণ ওই সংবিধানেও তো ভোটাধিকার ছিল, গণতন্ত্রের গ্যারান্টিড রাইট ছিল, কিন্তু শেখ হাসিনাকে সেই ভোটাধিকারের সম্মান রেখেছে? রাখেনি। এখন আমরা শুধু দলিলে আমাদের জীবন দিয়ে, রক্ত দিয়ে দলিলে লিখে দিব। আবুল মনসুর আহমদরাও যেমন রক্ত দিয়ে লিখে দিয়েছিলেন 1956 সংবিধান, অনেক তর্ক বিতর্ক এবং অনেক সাধনা করে প্রণীত দলিল, কিন্তু মাত্র 2.5 বছর যেতে না যেতেই আইয়ুব খান এসে কিন্তু সেই সংবিধান বাতিল করে দিল। তো আমরা সবসময় জীবন দিয়ে, আমাদের রক্ত দিয়ে সংবিধান লিখবো, প্রয়োজনে আবার নতুন সংবিধান সামনে লিখবো। আপনারা জানেন সংবিধান সংস্কার কমিশন কাজ করছে, কিন্তু কোনো এক অপব্যবহারকারী এসে, কোনো এক স্বৈরাচার ফ্যাসিস্ট এসে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসে সংবিধানকে ভুলুণ্ঠিত করে, সংবিধানকে কাটাচেরা করে, নষ্ট করে আবার রাষ্ট্রকে দখল করবে, এই পথ যেন আর খোলা না থাকে, সেজন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। থাকো কি না? ওকে, আমি একদম আমার আলোচনার শেষের দিকে চলে আসছি। আমরা মূল বক্তা, খুবই গুরুত্বপূর্ণ বক্তারা আছেন, আমরা তাদের আলোচনা শুনবো। বাট এই সংবিধান বর্তমানে যা আছে বা ভবিষ্যতে আমরা নতুন সংবিধানও যদি করি, যে কোনো সংবিধানের একটা স্ট্রাকচার আছে। কি আছে? স্ট্রাকচার আছে। ওই সংবিধানে এসেনশিয়াল কিছু প্রতিষ্ঠান থাকে। বাংলাদেশের সংবিধানকে হাতে ছুঁয়ে দেখেছেন এরকম কয়জন আছে? হাত তোলেন তো। সংখ্যা কিন্তু বেশি না। আচ্ছা, আস্তে আস্তে উঠতেছে। ওকে, গুড।
আপনারা যারা সংবিধান এখনো শুনেন, সংবিধান সবাইকে পড়তে হয়, দেখতে হয়, বিকজ সংবিধানে সবসময় আমাদের নাগরিক অধিকারগুলো বর্ণনা থাকে। এই যে চাকরিতে কোটা যে বৈষম্য, মানে এই বিপুল পরিমাণ 50%-এর উপরে যে কোটা যে বৈষম্য, এটা কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী কিন্তু নিষিদ্ধ ছিল, কিন্তু সরকার জোর করে সংবিধানের কোটাকে বহাল রেখেছিল। তো যে কোনো সংবিধান সম্বন্ধে যদি আমাদের পরিচিতি না থাকে, আমাদের যদি জানাশোনা না থাকে, তাহলে কিন্তু সংবিধান বিষয়ে বা রাষ্ট্রীয় নাগরিক বিষয়ে, বিশেষ করে রাষ্ট্রচিন্তার ব্যানারে যেহেতু আজকের আয়োজন, এই রাষ্ট্রচিন্তার যে সারমর্ম বা দলিল যেখানে থাকে, সেই দলিলের নামই হলো সংবিধান, এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হয়। বাংলাদেশের সংবিধান সহ বিশ্বের যে কোনো সংবিধানই আপনি কমন একটা স্ট্রাকচার দেখবেন, সেই সংবিধানকে 3টা ভাগে ভাগ করা যায়। যে কোনো সংবিধান, আপনি আমেরিকার সংবিধান নেন, অস্ট্রেলিয়ার সংবিধান নেন, আপনি ইন্ডিয়ার সংবিধান নেন, আপনি পাকিস্তানের সংবিধান নেন, যে কোনো সংবিধানকে মৌলিক 3টা ভাগে ভাগ করা যায়। প্রথম অংশে একটা সংবিধানের রাষ্ট্রের ফিলোসফির বর্ণনা থাকে, যেটা নিয়ে তর্ক সবচেয়ে বেশি হয়। আপনারা ইদানিং যত আলোচনা, তর্ক বিতর্ক দেখছেন, রাষ্ট্রের প্রথম যে অংশ ফিলোসফিক্যাল পার্ট নিয়ে সব তর্ক কিন্তু চলছে। রাষ্ট্রের আরো মানে সংবিধানের আরো 2টা গুরুত্বপূর্ণ অংশ থাকে। আরেকটা হলো যে ইনস্টিটিউশনাল পার্ট, যেসব ইনস্টিটিউশন দিয়ে রাষ্ট্র চলে। আর তৃতীয় আরেকটা পার্ট থাকে, সেটা হলো অর্গানাইজেশনাল বা মেশিনারি পার্ট, যেসব মেশিন দিয়ে রাষ্ট্রের অন্যান্য ইনস্টিটিউশনগুলোকে ব্যাকআপ দিতে হয়, চালাতে হয়। তো যে কোনো সংবিধানের মানে ইউনিভার্সাল একটা স্ট্রাকচার, যে কোনো সংবিধানের কয়টা অংশ থাকে? এই কেউ কি বিসিএস পরীক্ষা দিবে না নাকি? হ্যাঁ, কারা কারা বিসিএস দিবেন হাত তুলেন। আচ্ছা, অনেকেই কিন্তু লজ্জা পাচ্ছে, হ্যাঁ, ভাবতেছে যে একটা এত বড় বিপ্লব করলাম, তারপরে বিসিএস দিলে খারাপ দেখা যাবে। ঠিক আছে, যে কোনো সংবিধানের কয়টা পার্ট থাকে? শুনেন, শুরুতে আমি যে প্রশংসা করেছি, প্রশংসা কিন্তু ফেরত নিব। এই শত শত ছেলেমেয়ের সাউন্ডেই লোকজন কি বলবে? লজ্জা। হ্যাঁ, আমি আরেকবার জিজ্ঞেস করবো, গগন বিদারী আওয়াজ হতে হবে। যে কোনো সংবিধানের কয়টা মূল অংশ থাকে? পর্যাপ্ত সাউন্ড হয়নি, আরেকবার। আস্তে আস্তে আমি বলতেছি, যে কোনো সংবিধানের কয়টা গুরুত্বপূর্ণ পার্ট থাকে? সাবাস, কিছুটা হয়েছে। ঠিক আছে, প্রথম অংশ হলো কি পার্ট? ফিলোসফিক্যাল পার্ট। আমার সাথে বলেন, প্রথম অংশ কি? ফিলোসফিক্যাল পার্ট। দ্বিতীয় অংশে কি থাকে? ইনস্টিটিউশনাল পার্ট। তৃতীয় অংশে কি থাকে? হ্যাঁ, অর্গানাইজেশনাল বা মেশিনারি পার্ট। আপনারা কিন্তু বাংলাদেশের সংবিধান মুখস্থ করে ফেললেন 1 মিনিটের মধ্যে। ঠিক আছে, আমাদের সংবিধানের প্রথম যে মানে অংশটা, যেখানে রাষ্ট্রের পরিচয় আছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি আছে এবং মৌলিক অধিকার আছে, এই 3টা নিয়েই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এবং ব্রিটিশ আমলে আমরা যে ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন করেছি, এই যে আবুল মনসুর আহমেদ ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং ব্রিটিশ বিরোধী রাজনীতির অন্যতম খুবই আইকনিক ব্যক্তিত্ব, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তারা ওই সময় কিন্তু মানুষের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, ধর্মীয় স্বাধীনতার জন্য কিন্তু তারা লড়াই করেছেন। কিন্তু ব্রিটিশ আমল পর্যন্ত যত সংবিধান বা শাসনতন্ত্র প্রণীত হয়েছে, সেটার সাথে স্বাধীন রাষ্ট্রের সংবিধানের একটা গুরুতর বা মৌলিক পার্থক্য আছে। আমি আপনাদেরকে সেটা বলছি। আমরা কিভাবে বুঝবো যে কলোনিয়াল সময়ে প্রণীত একটা সংবিধান আর স্বাধীন রাষ্ট্রের স্বাধীন মানুষদের দ্বারা প্রণীত একটা সংবিধানের পার্থক্য কি? একটা জায়গায় পার্থক্য, পৃথিবীর সকল সংবিধানেই রাষ্ট্রের স্ট্রাকচার বর্ণনা থাকে, কিন্তু কলোনিয়াল আমলে নাগরিকদের মৌলিক অধিকারের কোনো গ্যারান্টি থাকতো না সংবিধানে বা শাসনতন্ত্রে। কিন্তু স্বাধীন রাষ্ট্রে যে সংবিধান বানানো হয়, সেখানে নাগরিকদের মৌলিক অধিকারের গ্যারান্টি থাকে, যেটা আমাদের সংবিধানের 3 নম্বর চ্যাপ্টারে আছে। ঠিক আছে, যে সংবিধানে বা শাসনতন্ত্রে নাগরিকদের অলঙ্ঘনীয় কতিপয় মৌলিক অধিকারের গ্যারান্টি থাকে, সেটা হলো স্বাধীন সংবিধান বা স্বাধীন রাষ্ট্রের সংবিধান। কিন্তু এর আগে যত সংবিধান বা শাসনতন্ত্র প্রণীত হয়েছে এই বাংলার মাটিতে, সেখানে নাগরিকদের মৌলিক অধিকারের কোনো গ্যারান্টি ছিল না। এই যে বৈষম্য করা যাবে না সরকারি চাকরিতে, আমাদের সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে ছিল কিন্তু। ঠিক আছে, বিশেষ বিশেষ কতিপয় ক্ষেত্রে বিশেষভাবে অবহেলিত কোনো সেকশনকে যে কোটা দেওয়া যাবে, এইটারও কিন্তু গ্যারান্টি আমাদের সংবিধানে আছে 28 নম্বর অনুচ্ছেদে। ঠিক আছে, ফলে এই যে বৈষম্যহীনতার বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, আমাদের যে যাত্রা, সেটা চালু রাখতে হবে। আবুল মনসুর আহমেদের খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক
চিন্তাবলী আছে, আপনারা বইয়ে পাবেন। বাংলাদেশের এবং বাঙালি মুসলমানদের মধ্যে নিজেদের রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠার জন্য, বাঙালি মুসলমানের নিজের পরিচয় নির্মাণের জন্য মাত্র হাতে গোনা 2-4-5 যে রাষ্ট্রচিন্তক বা পলিটিক্যাল সায়েন্টিস্ট যারা এই মাটিতে জন্ম নিয়েছে, পূর্ববঙ্গের মাটিতে জন্ম নিয়েছে এবং ব্যাপক লেখালেখি করেছে, তার মধ্যে আবুল মনসুর আহমদ হল প্রথমতম এবং প্রধানতম ব্যক্তিত্ব। ফলে এরকম ব্যক্তিত্বকে যদি আমরা খুব গভীরভাবে পাঠ না করি, তাহলে কিন্তু আমরা আমাদের অস্তিত্ব, আমাদের রাষ্ট্রসত্তার যে জার্নি এবং ইতিহাস, সেটা কিন্তু আমরা জানবো না। আমরা রুট বা মূল থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। আবুল মনসুর আহমদ আমাদের সেই মৌলিক এক শেকড় সত্তা ব্যক্তিত্ব, যার চিন্তা পাঠ করলে আমরা আমাদেরই পূর্বপুরুষদের ইতিহাস এবং বিবর্তনকে খুব ভালোভাবে পাঠ করতে পারবো। আমরা সবাই আবুল মনসুরকে পাঠ করবো তো? ঠিক আছে। আর সর্বশেষ আপনাদের কাছে একটা অঙ্গীকার নেই, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। শেখ হাসিনাকে বলেছি বৈষম্য করো না, বৈষম্য যদি করো তুমি বিদায় হও, এবং আমরা বিদায় করলাম, বিকজ সে বৈষম্য বন্ধ করেনি। কিন্তু সেটা তো শেখ হাসিনা দিয়ে শেষ। আমরা কি শেখ হাসিনা কি এখনো আছে? এই এত আসতে গেল লোকে কি বলবে? শেখ হাসিনা কি এখনো আছে? নাই। কিন্তু শেখ হাসিনার বৈষম্য আমরা নিষেধ করে দিয়েছি। আমি নিজেও যে এখন বৈষম্য করবো না আমার পরিবারে, আমার ভাই বোনদের মধ্যে, আমার ক্লাসরুমে এবং জীবনের সকল ক্ষেত্রে। আমি যদি ভবিষ্যতে অফিসার হই, আমি যদি ভবিষ্যতে চাকরি পাই, সেই অফিসেও আমি বৈষম্য করবো না। এই অঙ্গীকার তো আমরা এখনো করিনি। শেখ হাসিনা বৈষম্য করতে পারবে না, আমরা সেটা বলে শেখ হাসিনাকে বিদায় করে দিয়েছি। কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা এখন থেকে নিজেরা নিজেদের কাছ থেকে শপথ নিতে হবে যে আমিও ভবিষ্যতে, ইভেন এখন থেকে আমার পরিবার এবং আমার ব্যক্তিগত জীবনের চলাফেরা থেকে কিন্তু বৈষম্য করব না, এই শিক্ষা এবং এই শপথ কিন্তু আমাদের মধ্যে ধারণ করতে হবে। ফলে আমার সাথে সাথে আপনাদের সবাইকে বলতে হবে যে আমি নিজেও কোনো বৈষম্য করব না। আমি শুরু করছি, 1 2 3 বললে শুরু করবেন। 1 2 3। আমি নিজেও কোনো বৈষম্য করব না। আরেকবার, আমি নিজেও কোনো বৈষম্য করব না। এটা যেন আমরা মনে রাখি। যদি আমরা মনে না রাখি, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে বৈষম্য করার কারণে আন্দোলনের মধ্য দিয়ে হটানোর যে চেতনা, সেই চেতনার কোনো মূল্য নেই যদি আমি নিজেও যদি বৈষম্যের বিরুদ্ধে সবসময় যদি নিজেকে প্রস্তুত না রাখি। আমাদের যে কোনো সংবিধানের 3টে পার্ট কি ভুলে গিয়েছেন ইতিমধ্যে? হ্যাঁ, প্রথম পার্টের নাম কি? দ্বিতীয় পার্টের নাম কি? তৃতীয় পার্টের নাম কি? চিটাগং ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট। থ্যাংক ইউ।